হ্যাঁ হাবিব। জি। জি। হ্যাঁ পাইছি। হ্যাঁ পাইছি, কিন্তু আমি এখানে ওই স্ক্রিন শেয়ার করতে পারছি না, কারণ ওদিক থেকে অ্যাডমিন থেকে ডিসেবল করা আছে। হ্যাঁ। জি। জি। এখন 3:52 বাজে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা অসুবিধা নাই, না সেটা বুঝতে পারছি, পারবো না তো আমি জানিয়ে রাখলাম আচ্ছা, আর আপনি তো হাজির থাকছেন, অ্যাডেড থাকছেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। সালাম আলাইকুম স্যার। জি। মাসুম। স্যার মেসেজ পাচ্ছিলাম স্যার। হ্যাঁ। স্যার ওই হচ্ছে আপনি কি ট্রায়াল দিবেন? আপনাকে হোস্ট করে দেই, আপনি ট্রায়াল দেন। একটু আমি স্ক্রিন শেয়ারটা একটু দেখে, শেয়ার স্ক্রিনটা একটু দেখে নিতাম আর কি। এই ইয়ে কই, এই নয়ন, এই মনোরা, এদিকে এদিকে এসো। ওই যে চার্জারটা রয়েছে, চার্জারটা নিয়ে দাও তোমাকে। স্যার আপনাকে হোস্ট করে দিচ্ছি, আপনি এখন আচ্ছা ঠিক আছে, আমি দেখি। আহ, আমি একটু ওই সিকিউরিটি, শেয়ার স্ক্রিন, সামারি, আই নোট। আচ্ছা মাসুম, স্যার আচ্ছা আমি ওই ইয়েটা আনবো কেমন করে, আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা? পাওয়ার পয়েন্ট স্যার আগে ওপেন করে নেন, ওপেন করে নিয়ে স্ক্রিন শেয়ারের উপরে ক্লিক করলে হ্যাঁ। ওই যে উইন্ডো আসবে আগে সেখানে। আগে ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ওপেন করে নেবো, এই তো? স্যার আগে ওপেন করে নেন স্যার। আচ্ছা দাঁড়াও, আমি আগে তাহলে করে দিই। গ্যাস লট। হ্যাঁ ওপেন করে নিচ্ছি। এবার জুমে চাপ দিলাম। হ্যাঁ তারপর? স্যার ওই এখন হচ্ছে শেয়ার স্ক্রিনে যান স্যার। এখন শেয়ার স্ক্রিনে যাব। হ্যাঁ শেয়ার স্ক্রিনে গেলে একটা উইন্ডো আসবে। হ্যাঁ ওইখানে আসছে। ওই যে আপনার ওইখানে স্যার ওই যে পাওয়ার পয়েন্টের যে হ্যাঁ। হচ্ছে যে ভিউটা আছে ওর উপরে হ্যাঁ। ডবল ক্লিক করেন স্যার। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো আসছে, দেখা যাচ্ছে এখন, তোমার দেখতে পাচ্ছো? হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার, গ্যাস ল। গ্যাস লস, এখন হ্যাঁ ঠিকই। হ্যাঁ, এখন স্যার ঠিক হচ্ছে আছে। ওই যে ওই যে ওই ইয়েতে ওই যে মানে স্লাইড শোতে গেলেই হয়ে যাচ্ছে। এই তো। পার্টিসিপেন্ট 5। আচ্ছা গুড। এখন স্যার ওই ইয়েতে দিলে ওই যে প্রেজেন্টেশনে স্যার ওই যে প্রেজেন্টেশন ভিউ
ক্লিক করেন স্যার, তাইলে হচ্ছে ফুল স্ক্রিন দেখা যাবে। আহ, তোমরা কি এখন দেখতে পাচ্ছ না ফুল স্ক্রিন? আমি তো দেখতে পাচ্ছি না স্যার, খালি ওই দেখতেছি যে কি? ওর ক্যাশলার যে ইয়েটা উইন্ডো সহ স্যার, চারিপাশে সব তাই? সহ। ও, না কিন্তু আমি তো এখন কোথায় চাপ দিব? আমি তো স্লাইড শো করে ফেলছি। হ্যাঁ, স্লাইড শো দেন স্যার, স্লাইড শো দেন। দিলাম। আমার এখানে তো স্লাইড শো এসে গেছে, কিন্তু তাহলে কোথায় ঝামেলা আছে? স্লাইড চেঞ্জ করেন তো স্যার, 2-3 নিয়ে যান, পরে আচ্ছা, স্লাইডে। হ্যাঁ দেখি। হ্যাঁ, আসছে। কি বলবো, আমার এখানে চেঞ্জ হচ্ছে না, অন্যান্য অন্যরা কি দেখতেছে? তুমি কি দেখতেছো? ল্যাটিস দেখতেছো না? না, আমি তো প্রথম পৃষ্ঠা দেখতেছি স্যার। তাই? ও, দেখি মানুষ বসুন যে ফিক্সের গ্যাস ফ্লো ভালো জানা দরকার না। এটা ঠিক, সবার সবার লেকচার পাওয়াটা কিন্তু একটা আসলে ভালো এই কোর্সেরই, রাইট? আচ্ছা বললাম, ওরা কোর্সের আবার এখানেও দিতেছে কাহিনী। ওরা না টাকা নেওয়ার কথা ছিল, আবার ফ্রি ফ্রি দিচ্ছে। কি? না রে বাবা, এটা মেইন অ্যানেসথেসিয়া সোসাইটির থেকে এটা দিচ্ছে। সোসাইটি দিয়ে দিচ্ছে। ইয়াসিন ভাই মিউট করেন। মাসুম, আর এখন এখন কি আমি দেখি, আমি ইয়েতে যাই, স্লাইড শোতে গেলাম, লিখছে ইউর স্ক্রিন শেয়ারিং, তো হয়ে যাওয়া উচিত। আমার মনে হয় যে যে কয়জনই আসুক আমাদের শুরু করে দেওয়া দরকার। না, আরো তো সময় আছে, 1-2 মিনিট টাইম আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আদাব স্যার, শুনতে হ্যাঁ, পাচ্ছেন? হ্যাঁ, স্যার, জি, আমরা দুই 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 চারটা মিনিট ওয়েট করি, সবাই জয়েন হ্যাঁ, করতেছি। নিশ্চয়ই নিশ্চয়ই। জি স্যার, আপনি দেখতে পাচ্ছি স্যার আপনার ইয়েটা, স্লাইডটা। এখন সমস্যা হচ্ছে না? না না, সমস্যা হচ্ছে না স্যার। গুড। এখন আমি কি আস প্রেজেন্টেশন মোডে আছে? হ্যাঁ, প্রেজেন্টেশন মোডে আছেন স্যার, দেখা আহ, যাচ্ছে। ঠিক জি আছে, স্যার। ঠিক আছে। বোতলে পানি দিয়ে দাও। এবারে স্পেস
পজিশন স্যাম্পল পজিশন করতে বলতেছে এক্সেস পেড হয়নি তো আরে যেই আঙ্গুল আপনারা একটু মিউট করে না, আপনারা একটু মিউট, কথা শোনা যাচ্ছে, সাইড কথা। কি ক্লাস করে রে? গেছলাম কার ক্লাস? আমার আরে কার ক্লাস? আমার মোস্তফা ভাই একটু মিউট করেন। পিজি স্যারের এই যে বণিক বসু না ওয়াও, মানুষ উপালিতে কিছু করে না। মনীষ বসু কারণ কারণ এই লোক কারণ আমি কি টেকনিশিয়ান নাকি যে আমি এনে করবো? আমি রেকর্ডিং করতে যাই মোস্তাফিজুর রহমান সাহেব, আপনার একটু ভয়েসটা মিউট করেন, সব শোনা যাচ্ছে। স্যার আদাব স্যার, জি। আমরা তাহলে শুরু করতে পারি? শুরু হ্যাঁ, করতে আমার করতে মনে অনেকে হয় জয়েন প্রায় 5 করতে স্যার। মিনিট হয়ে গেছে। জি স্যার, জি স্যার, আর দেরি করা উচিত না। জি জি জি, 18 জন জয়েন আহ, করছে, আর করবে স্যার। হ্যাঁ, আমরা তাহলে ঠিক আছে। ডিএসএ কে ধন্যবাদ এবং ডক্টর হাবিবকে ধন্যবাদ, সে জিনিসটা অর্গানাইজ করছে। এই জিনিসটা আমরা অনেক আগে থেকে 2015 সাল থেকে চালু রেখেছিলাম। সে সময়কার যারা স্টুডেন্ট ছিলেন তাদের হয়তো মনে পড়বে। এবং যখন করোনা কাল ছিল তখন অনলাইন ক্লাসটা আমরা করেছিলাম। সেই সময়কার যারা ডিপ্লোমা ফেলোশিপ এবং স্টুডেন্ট ছিলেন এবং কি শিক্ষকরাও জয়েন করতেন। আজকে যে আমাদের সঙ্গে 18-19 জন আছেন, আমি জানি না এর মধ্যে হয়তো 15-16 জনই স্টুডেন্ট হবেন। তো যারা হাজির হয়েছেন তাদেরকে ধন্যবাদ। আমরা অ্যানেস্থেশিয়ার প্র্যাকটিসে ফিজিক্সের একটা গুরুত্ব আছে, কিন্তু সাম্প্রতিককালে এই গুরুত্বটা দেখা যাচ্ছে যে আমরা ঠিক নতুন যারা আসছে তাদের মধ্যে হয়তো সেভাবে ইনফিউজ করতে পারছি না, অথবা তারাও হয়তো জিনিসটা নতুন বলে বুঝতে পারছেন না। কিন্তু ফিজিক্স পড়তে হয় দুটো কারণে। একটা হচ্ছে আমরা অনেক গুলো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি এবং অনেক মনিটরিং আমাদের ব্যবহার করতে হয় অ্যানেস্থেটিকদের। ফিজিক্সটা না বুঝলে ওগুলোতে একটু প্রবলেম হয়। একটা গবেষণায় দেখা গেছে যে এই যে যন্ত্রপাতি আমরা ব্যবহার করি, এগুলো এগুলোর জন্য যে অ্যাক্সিডেন্ট হয় তার মধ্যে শতকরা 25 ভাগ হয় যান্ত্রিক যন্ত্রের নিজস্ব কারণে। আর 75%, শতকরা 75 ভাগ সমস্যা হয় ঠিক মতো এগুলো বুঝতে পারা না পারার কারণে, অথবা আগে থেকে চেক না করার কারণে। সুতরাং যারা পার্টিসিপেট করছেন তারা কিন্তু এগুলো আমরা যা বলছি মনে রাখবেন, কেননা এগুলো আপনাদের জ্ঞানের জন্য দরকার। প্রত্যেক দিন যে আমরা কাজ করি তার জন্য দরকার। একই সঙ্গে পরীক্ষায় কিন্তু এগুলো আমরা ধরি। যে এই যে কথাটা আমি বললাম 25%, 75%, এটা বোঝার জন্য যে এই বেসিক জিনিসগুলো আমরা দেখেছেন কিনা, আপনারা দেখেছেন কিনা। আজকে আমরা গ্যাস লস নিয়ে আলোচনা করব। কারণ আমরা অনেক গ্যাস ব্যবহার করি, অক্সিজেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করি আমরা। আবার হ্যালোথেন এখন ব্যবহার করি না, এতদিন করতাম। আইসোফ্লুরেন, সেভোফ্লুরেন, এগুলো আমরা ব্যবহার করি।
সুতরাং এই যে ভেপার এবং গ্যাস এগুলোর যে নিয়ম মেনে চলে, যে আইন মেনে চলে, সেগুলো সম্পর্কে একটু ভালো ধারণা না থাকলে আহ ভবিষ্যতে অনেকটা না বুঝে অ্যানেস্থেসিয়া প্রোভাইড করার মতো ঘটনা ঘটবে। আমি একটু ডক্টর হাবিব অথবা মাসুমকে বলবো যে একটু মাইক্রোফোন গুলো একটু মিউট করে রাখার জন্য, যাতে আমরা ক্লাসটা ঠিক মতো এগিয়ে নিতে পারি, সাইড সাউন্ড যেন না হয়। তো দেখেন, আমরা যে যে জিনিসই ব্যবহার করি না কেন, গ্যাস বলি অথবা মেটাল বলি, সলিড লিকুইড যাই ব্যবহার করি, এগুলো আসলে একটা ল্যাটিস ফর্মে থাকে। ল্যাটিস মানে কি? 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট ইন এ ক্রিস্টাল। যে কোনো মলিকিউল আমরা সিলিন্ডারের মধ্যে যখন রাখছি, অথবা একটা পিস অফ আয়রন, পিস অফ আইস, এগুলো কিন্তু এই ল্যাটিস ফর্মে থাকে। এবং এই ল্যাটিসের পরিবর্তন ঘটে। কিসে পরিবর্তন ঘটে? তাপের। অনেক কিছুতে পরিবর্তন ঘটে, কিন্তু বেশি পরিবর্তন ঘটে চাপ এবং তাপে। তো দেখেন 3টা ছবি এখানে আছে, যে ল্যাটিস ফর্ম সলিড, তারপরে তাপ দেওয়া হচ্ছে, তখন কি হয়? মলিকুলার ফ্রিকশন গুলো বাড়তে থাকে। মলিকুলার ফ্রিকশন যখন বাড়ে, তখন এই মলিকুলার ভিতরে যে অ্যাট্রাকশন, ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশন, সেগুলো আস্তে আস্তে লুজ হতে থাকে। লুজ হয়ে হয়ে একসময় এটা গ্যাসিয়াস হয়ে যায়, গ্যাস হয়ে যায়। যদি আমরা কাঠ পোড়াই, সেটা তো অন্য ব্যাখ্যার মধ্যে পড়ে, না সেটা আমি পাচ্ছি না। কিন্তু যদি আমরা কোনো একটা মলিকিউলকে কম্প্যাক্ট রাখি আর তাপ দেই, পানির কথাই বলতে পারেন, তাহলে বরফকে তাপ দিলে লিকুইড হয়, এবং তারপর এক সময় এটা ভেপর পরিণত হয়। এখানে ইনসাইটিং ফ্যাক্টর কি? হিট। হিটের কারণে এই ল্যাটিস ফর্ম অফ এ সাবস্ট্যান্স ক্যান বি চেঞ্জ। দেখেন, আমরা দেখি যে এইটা একটা মাকড়সার জালের পরে পানি আছে, তাই না? এটা আমরা দেখতে স্যার পাই। আসসালামু আলাইকুম স্যার, স্লাইড শো হচ্ছে না স্যার, মাসুম, হচ্ছে মুভ না? হচ্ছে না স্লাইড, না স্যার, গ্যাস লোতে আটকে রয়েছে স্যার। ও, দুঃখিত তাহলে। স্যার ক্লোজ করে আবার নতুন করে কোথান তো স্যার। আচ্ছা, একটু আমি ক্লোজ করে নতুন করে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ লিঙ্ক দিছি লিঙ্ক। মাসুম কি আছো? হ্যাঁ আছে। মানে এখন কি হিট দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এখন কি হিট দেখা যাচ্ছে? জি জি, যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্যার। এখন কি ভ্যান ডার ওয়ালস ফোর্স দেখা যাচ্ছে? জি স্যার, স্যার, দেখা দেখা যাচ্ছে যাচ্ছে এখন। স্যার। এতে কি অসুবিধা হবে? না স্যার। না স্যার। তাহলে আমরা এটা ভেবে কন্টিনিউ করি। যে কোনো কারণে আমি হয়তো ম্যানেজ করতে পারছি না। তো সবাইকে একটু সহযোগিতার জন্য ধন্যবাদ। একটু অসুবিধা হচ্ছে, হয়তো আমি এটা শিখে নিতে পারবো যে কি করে স্লাইড শোতে গেলে এটা কন্টিনিউ করে। আচ্ছা, যাই হোক, এই যে ভ্যান্ডার ওয়ালস ফোর্স, এই ভ্যান্ডার ওয়ালস ফোর্স একটু বুঝে রাখা দরকার। এটা আর কিছু না, it is a weak electrostatic force that attract neutral molecules to one another. তাহলে আমরা এই যে মাকড়সার জালের পরে যে পানি বসে থাকে, এইটা এই ধরনের একটা লুজ, একটা ইলেকট্রোস্ট্যাটিক একটা ফোর্স কাজ করে। তো যখন আমরা বিভিন্ন গ্যাস খুব কাছাকাছি থাকে, তখন তার যে কন্টেইনার, সেই সারফেসের সঙ্গে যদি রিয়াক্ট না করে, তাহলে আমরা বলতে পারি এই ধরনের একটা বন্ধন তাদের মধ্যে কাজ করে। তো দেখেন, যদি আমরা এই একটা, ধরা যাক একটা পাত্রের মধ্যে পানি আছে, সেটাকে আমি ক্লোজ করে দিলাম, নিচে আমি একটা ফায়ার বার্নার জ্বালিয়ে দিলাম, তাহলে আমরা আগেই বলেছি যে এখানে প্রথমে গরম হবে, এটা আইস ওয়াটার হবে, এবং তারপর হবে ভেপার। এবং একটা সময় আসবে যখন পানি থেকে একটা ভেপার যদি, যে এমটি স্পেস সেখানে যায়, তাহলে একটা ভেপার কিন্তু আবার ওয়াটার ফেজে ফিরে আসবে, একটা ব্যালেন্স থাকবে। সেই যে অবস্থা, সেই অবস্থায় যে প্রেশার আমি উপরে, এখানে যদি আমি একটা প্রেশার মেজারিং মিটার বসাই, তাহলে যে প্রেশার পাবো, দ্যাট ইজ ভেপার প্রেশার। তাহলে আহ এটা আমাদের একটু মনে রাখতে হবে
যেমন আমরা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করি, সিলিন্ডারের উপরে একটা গজ বসানো, অ্যান্ড্রয়েড গজ থাকে, বোর্ডন গজ থাকে। সেই বোর্ডন গজ কিন্তু আমাদের জানিয়ে দেয় যে ভিতরে প্রেশারটা কত। দেখেন যে আমরা যখন গ্যাস নিয়ে কাজ করছি এবং গ্যাসটা সততই পরিবর্তনশীল, তো তার একটা থিওরিও আছে, কাইনেটিক থিওরি বলা হয়। সেই কাইনেটিক থিওরি 4টা জিনিস দিয়ে নিয়ন্ত্রিত হয়। 4টা জিনিস: নাম্বার 1 প্রেশার, নাম্বার 2 টেম্পারেচার, নাম্বার 3 ভলিউম, নাম্বার 4 হচ্ছে নাম্বার অফ মোলস। যেমন আমরা অক্সিজেন সিলিন্ডারে বা নাইট্রাস অক্সাইড সিলিন্ডারের কথা বলি, সেখানে আমরা উপরে প্রেশার দেখতে পাই। আমরা জানি যে টেম্পারেচারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার ভিতরে একটা পরিবর্তন ঘটবে। কি ঘটবে? ভলিউম পরিবর্তন হবে, প্রেশার পরিবর্তন হবে। আবার নাম্বার অফ মোলস, কি পরিমাণ, এটা আমি ব্যাখ্যায় আসছি, কি পরিমাণে সেই গ্যাসটা বা লিকুইডটা রয়েছে ওই কন্টেনারের মধ্যে, সেটাও কিন্তু একটা ওই 4টা ভেরিয়েবলের একটা ভেরিয়েবল হিসাবে ব্যবহৃত হয় বা স্বীকৃত। এখন গ্যাস লজের কথা আমরা যখন বলি, এটা মনে রাখা কষ্টকর। পরীক্ষার হলে বা দৈনন্দিন কাজে যখন আমরা বলি যে আচ্ছা বয়েলস লটা ব্যাখ্যাটা একটু ডেফিনিশন বলেন, অথবা চার্লস ল একটু ডেফিনিশন বলেন, তখন চট করে আসলে মনে রাখা, মনে আনা একটু কঠিন হয়ে যায়। এটা একটা সহজ পদ্ধতি, যেটা যদি আপনারা খাতা কলম নিয়ে যদি বসে থাকেন, তাহলে আমার মনে হয় যে ভালো হবে। কারণ পরে দুটো ক্যালকুলেশন আছে, যেটা খাতা কলম সামনে রাখলে সুবিধা হবে। তাহলে দেখেন এই যে এখানে কি, পে টিভি ক্যান বি গুড, আমি লাল অক্ষর দিয়ে দিয়েছি যে কনস্ট্যান্ট ভেরিয়েবল, এবং তাই দিয়ে কোন লটা আমি মনে রাখতে পারি, এবং পরে আমি দেখাবো যে কোন ভেরিয়েবল দুটো পরিবর্তন হয়। যদি আমি কনস্ট্যান্ট ভেরিয়েবল ধরি প্রেশার, পি ফর প্রেশার, when the pressure is constant, then we can learn or recognize or understand or memorize the law easily. When the constant is pressure, then there is a relation between volume and temperature, and that is depicted by Charles' law. When the temperature is constant, then the relation between pressure and volume can be depicted by Boyle's law. And when the volume is constant, then the relation between temperature and pressure is explained by Gay-Lussac's law. So when the constant is pressure, there is Charles' law, and the variables in relation are volume and temperature. Such when the temperature is constant, the Boyle's law can be depicted by the variables pressure and volume, and when the volume is constant, then it depicts Gay-Lussac's law, and the relation is then between pressure and temperature. তাহলে আমরা দেখছি যে আমরা যখন পড়তে যাই, তখন প্রথমেই চলে আসে বয়েলস ল এর কথা। তাহলে বয়েলস ল কি জানলাম? বয়েলস লতে জানলাম যে when the temperature is constant, তাহলে at constant temperature there is a relation between volume and pressure. You can see there are two pictures. এখানে একটা সিলিন্ডার রয়েছে এবং সেটাকে পাম্প দিয়ে কম্প্রেস করা যাচ্ছে, যে গ্যাসটা রয়েছে উইদিন দি সিলিন্ডার, এবং টেম্পারেচার যখন ফিক্স থাকার কারণে আপনি যখন ভলিউমটাকে ডাবল করছেন, তখন কি হচ্ছে? ভলিউমটাকে হাফ করছেন, তখন প্রেসার ডাবল হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারি যে টেম্পারেচার যখন কনস্ট্যান্ট, at a constant temperature or at STP, means standard temperature and pressure, there is a relationship between volume and pressure which are inversely proportional. তার মানে প্রেসার বাড়ালে ভলিউম কমে যাবে, এবং ভলিউম বাড়ালে প্রেসার কমবে। তাহলে দিস ইজ দি ফার্স্ট পারফেক্ট গ্যাস ল। আমি যে ডেফিনিশনটা বলেছি
সেই ডেফিনেশনটা আবার লেখা at constant temperature the volume of a given mass of gas is inversely proportional with the absolute pressure. তাহলে কি দাঁড়ালো? দাঁড়িয়েছে P is directly proportional to 1 by V অথবা P into V is a constant। এবং এই যেহেতু কনস্ট্যান্ট তাই বলা হয় যে P1 V1 is equal to P2 V2। মনে রাখতে হবে যে এই লটা যদি আমরা ভালো করে বুঝি, then we can explain how much oxygen is there within the oxygen cylinder। এটা খুব ধরা হয়, শুধু ধরা হয় না, আপনি যদি এটা ভালো না বোঝেন তাহলে যে হাসপাতালে সেন্ট্রাল সাপ্লাই নাই সেখানে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে গিয়ে আপনি বিপদে পড়তে পারেন, কারণ অক্সিজেন সিলিন্ডারের গ্যাস ক্যালকুলেশনটা যিনি বুঝবেন না, যিনি বুঝবেন তিনি আগেই ধরে ফেলবেন যে না আমি আমার অক্সিজেন সিলিন্ডার শেষ হতে যাচ্ছে। সেই অঙ্কটায় আমরা না হয় একটু পরে আসব। তবে এরপরে আমরা যেটা আলোচনা করব সেখানে সেকেন্ড পারফেক্ট গ্যাস ল অথবা চার্লস ল। তা আমরা আলোচনা করেছি যে when the pressure is constant there is a relation between volume and temperature। তাহলে at constant pressure the volume of a given mass of gas varies directly with the absolute pressure। তার মানে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এই যে টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়ে। তাহলে আমাদের বোঝা দরকার যে আমরা যদি সিলিন্ডার কোনো কারণে আগুনের মধ্যে পড়ে যায় তাহলে কি হবে? হবে এই টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে তার ভলিউম বাড়তে থাকবে, এবং কত টেম্পারেচারে অক্সিজেন সিলিন্ডার বার্স্ট করে তারও কিন্তু একটা ক্যালকুলেশন যারা সিলিন্ডার তৈরি করে তারা বের করে রেখেছে। আমি এই উত্তরটা দেব না, এটা পার গ্রুপে আছে, আমি যারা ক্লাস করছে তাদের উদ্দেশ্যে এই কোশ্চেনটা রেখে দিলাম, তারা যেন বইয়ের পাতা উল্টে ওই উত্তরটা বের করে এবং পরবর্তী ক্লাস যখন হবে তখন আমরা দরকার হয় ওই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দিতে পারবো। আর কি আর হচ্ছে যে যেটা আমি বললাম যে ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, তাহলে আমরা বলতে পারি ভি বাই টি ইজ ইকুয়াল টু কে, মানে কনস্ট্যান্ট। সবসময় ভলিউমকে টেম্পারেচার দিয়ে ভাগ করলে একটা কনস্ট্যান্ট পাওয়া যাবে। এবং এটা মনে রাখা দরকার, কেননা এই তিনটা যখন আমরা একত্রিত করব তখন আমরা কি বের করতে পারবো? ইউনিভার্সাল গ্যাস ইকুয়েশন, সেটা পরে আসছি আমি। তাহলে এখানে আমরা গে-লুসাক্স ল যেটা দেখছি যে when the volume is constant the temperature and pressure relationship is also there is a relationship not inversely proportional relationship between the pressure and temperature। এই হচ্ছে মোটামুটি তিনটা ল। তাহলে আমি উদাহরণ দিয়েছি আগে দুটো। গে-লুসাক্স ল এর উদাহরণ কি? গে-লুসাক্স ল এর উদাহরণ হচ্ছে এটা আমাদের সাধারণভাবে আমরা যে কাজকর্ম করি সেখানে লাগে না। গে-লুসাক্স লটা বেশির ক্ষেত্রে ব্যবহার হয় ল্যাবরেটরিতে, যেখানে হাইড্রোজেন থার্মোমিটার ব্যবহার করা হয়। দেখেন এখানে একটা ফিক্সড একটা কন্টেইনারের মধ্যে গ্যাস আছে এবং ভিতরে এক্সপ্যানশনের একটা ব্যবস্থা রাখা হয়েছে। সেই গ্যাসটা এক্সপ্যানশন করে কি করছে? সে প্রেসার বাড়াচ্ছে। যেহেতু এখানে ভলিউম বাড়ার কোনো সুযোগ নাই, প্রেসার বাড়ছে, প্রেসার বাড়ার কারণে এই হাইড্রোজেন গ্যাসটা একটা থার্মোমিটারে ব্যবহার করা হচ্ছে। এই যে তিনটা ল আমরা পড়লাম, এরপরে আরেকটা ল আমাদের জানা দরকার। আরো দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার, আর একটা হচ্ছে অ্যাভোগাড্রো হাইপোথিসিস। এই পাঁচটা মূলত পাঁচটাও না, তিনটা জিনিস: বয়েলস ল, ডাল্টনস ল পার্শিয়াল প্রেসার আর অ্যাভোগাড্রো হাইপোথিসিস। এটা আমাদের এই যে প্রতিদিনকার হসপিটাল কাজে কিন্তু খুব লাগে। ডাল্টনস ল পার্শিয়াল প্রেসারে কি বলা হচ্ছে? ইন এ মিক্সচার অফ নন রিঅ্যাক্টিং গ্যাসেস, যদি রিঅ্যাক্ট করে তাহলে আবার ডাল্টনস ল কাজ করবে না। In a mixture of non-reacting gases, the total pressure exerted is equal to the sum of the partial pressures of the individual gases। তার মানে যদি একটা সিলিন্ডারের মধ্যে অক্সিজেন থাকে,
নাইট্রাস অক্সাইড থাকে, তাহলে নাইট্রাস অক্সাইডের আলাদা যে প্রেসার এবং অক্সিজেনের যে আলাদা প্রেসার, সেটা দুটো যোগফল হচ্ছে টোটাল প্রেসার। অর্থাৎ যদি এমন হয় একটা সিলিন্ডারে, আচ্ছা আমি ছবি দিয়েই কথা বলি, দেখেন এইখানে আমরা এখানে দেখছি যে আমরা জানি যে ব্যারোমেট্রিক প্রেসার is 1 bar is equal to 100 kilopascal। এই 100 kilopascal যে প্রেসার দিচ্ছে, এর মধ্যে নাইট্রোজেন থাকে 80% এবং অক্সিজেন থাকে 20%। তাহলে টোটাল প্রেসারের নাইট্রোজেন দেয় 80% এবং অক্সিজেন দেয় 20%। তাহলে যদি 100 বার হয় আমরা বুঝতে পারি তাহলে 0.2 বার অথবা 20 কিলোপ্যাসকেল এটা হচ্ছে অক্সিজেন থেকে আসে, আর 80 কিলোপ্যাসকেল আসে নাইট্রোজেন থেকে। এইটা আবার আমাদের অনেক স্যারের খুব প্রিয়, যারা আপনার অক্সিজেন কাসকেড জানতে চান, বাতাসে কত, নাকের সামনে কত, ট্রাকিয়াতে কত, অ্যালভিওলাইতে কত, আর্টেরিয়াল ব্লাডে কত, মাইটোকন্ড্রিয়াল লেভেলে কত, বিশেষ খলিল স্যারের এটা খুব প্রিয় কোশ্চেন, পরীক্ষা দেওয়ার সময় অক্সিজেন কাসকেড জিজ্ঞাসা করেন। সুতরাং এটা আমাদের এই যখন আমরা এটা বুঝবো তখন আমাদের সুবিধা হবে। এই যে আমি উদাহরণ দিয়েছি, অ্যাবসলিউট প্রেসার 100 কিলোপ্যাসকেল, বাতাসে 20% অক্সিজেন, 80% নাইট্রোজেন, তাহলে 80 কিলোপ্যাসকেল নাইট্রোজেন, 20 কিলোপ্যাসকেল অক্সিজেন। এখন আমরা আবার জানি যে এই কিলোপ্যাসকেল না বলে, ব্যারোমেট্রিক না বলে আমরা মিলিমিটার অফ মার্কারিতেও বলতে অভ্যস্ত, কোনো অসুবিধা নাই। আপনারা জানি যে ব্যারোমেট্রিক প্রেসার 750 মিলিমিটার অফ মার্কারি হচ্ছে অ্যাটমসফিয়ার। তাহলে 750 কে যদি আপনি 80/100 বা 0.8 দিয়ে গুণ করেন, 0.8, তাহলে বেরিয়ে এলো 600 মিলিমিটার মার্কারি। তাহলে একটা সিলিন্ডার যার মধ্যে 80% নাইট্রোজেন, তার প্রেসার হচ্ছে 600 মিলিমিটার অফ মার্কারি। আর 750 কে আমি যদি 0.2 দিয়ে গুণ করি, কেন 20/100 ইজ ইকুয়াল টু 0.2, তাহলে গুণ করলে চলে আসে 750 গুণ 2 1500, একটা অঙ্ক আগে দশমিক, সুতরাং 150 মিলিমিটার অফ মার্কারি হচ্ছে ওই সিলিন্ডারের পার্শিয়াল প্রেসার। আবার আপনি এন্টোনক্স দিয়ে আমি উত্তর দিয়েছিলাম 50-50, একই ফর্মুলা, 50% নাইট্রাস অক্সাইড, 50% অক্সিজেন। সুতরাং 100 কিলোপ্যাসকেল যদি হয় তাহলে 50 কিলো, মাথায় দেখা যাচ্ছে 50 কিলোপ্যাসকেল হচ্ছে অক্সিজেনের প্রেসার এবং নাইট্রাস অক্সাইডের পার্শিয়াল প্রেসার, কারণ এই দুটো পার্শিয়াল প্রেসার মিলে হচ্ছে অ্যাবসলিউট প্রেসার আমরা বলতে পারি। তো এই ধরনের অনেক উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো একটা সিলিন্ডারে আগের দিনের অ্যানেস্থেসিয়া মেশিনে কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার থাকতো এবং যার মধ্যে অক্সিজেনের মধ্যে মিশানো থাকতো, 10% কার্বন ডাইঅক্সাইড মিশিয়ে দিত, তাহলে যদি ব্যারোমেট্রিক প্রেসার হয় 138 বার, তাহলে তার 10/1 13.8 ব্যাগ হতো কার্বন ডাইঅক্সাইড। তো এই ধরনের বারবার বলার উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখন দেখেন আমরা অনেক হসপিটালে এখন চলে এসছে ক্যাপনোগ্রাফ। সেই ক্যাপনোগ্রাফেও কি করে ক্যালকুলেশন করতে হয় সেটা একটু বুঝে রাখা দরকার। ক্যাপনোগ্রাফ সাধারণত যদি অনেক সময় শো করে 5.6%, 6%, 5.5% ইত্যাদি ইত্যাদি। আবার মিলিমিটার অফ মার্কারিতেও এটা দেখায়। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এই যে বাতাসটা বেরিয়ে আসে, যেটা আমরা যে এক্সপায়ার্ড এয়ার যাকে বলি, তার মধ্যে কিন্তু একটা জিনিস থাকে, ওয়াটার ভেপর থাকে। সুতরাং মূল মোদ্দা কথা হচ্ছে যখন আপনি ক্যালকুলেশন করবেন তখন এই ওয়াটার ভেপর যেটা আছে তার পার্শিয়াল প্রেসারটা আপনাকে মাইনাস করে নিতে হবে। মাইনাস করে নিয়ে তবেই এই ক্যালকুলেশনটা আপনাকে যেতে হবে। কেমন? তাহলে আমি কি এটাকে একটু এলাবোরেট করব নাকি পাস করে যাব? স্যার ইলাবোরেট করলে ভালো। ঠিক আছে, একটু ফলো করলে, আমি এই জন্য বলেছিলাম যারা খাতা কলম নিয়ে বলবেন তাদের জন্য একটু সুবিধা হবে। তাহলে আমি যদি বলি যে একটা CO2 তে পার্সেন্টেজ ফর্মে আমাকে দেখাচ্ছে, তাহলে যদি অ্যাম্বিয়েন্ট প্রেসার, অর্থাৎ ঢাকা শহরে অ্যাম্বিয়েন্ট প্রেসার এটা দার্জিলিং এর মতো নয় অথবা তিব্বতের লাসা শহরের মতো নয়, সেখানে 100, অ্যাকচুয়ালি ইট ইজ দি পারফেক্ট প্রেসার 101.32 কিলোপ্যাসকেল। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি
তাহলে 101 কিলো প্যাসকেলকে আমি ওই যে পার্সেন্ট অর্থাৎ 5.6 যেহেতু পার্সেন্ট ডিভাইডেড বাই 100 এইটা দিয়ে যদি গুণ করি তাহলে আমি পেয়ে যাব 5.6 কিলো প্যাসকেল। তাহলে এটা আমাকে একভাবে হিসাব দিচ্ছে, কিন্তু যখন আমি এই যে 101 ঢাকা শহরের যে ব্যারোমেট্রিক প্রেসার তার থেকে আমি ওয়াটার ভেপার যে প্রেসার 6.3 আমাদের ঢাকা শহরের সাধারণ তাপমাত্রায় অথবা এক্সপায়ার্ড এয়ারে 6.3 কিলো প্যাসকেলই হচ্ছে ভেপার প্রেসার, তাকে মাইনাস করছি তখন একটু কমে আসছে। কমে আসছে কত? যেটা আগে আমি দেখেছি 5.6 কিলো প্যাসকেল, সেটা দাঁড়াচ্ছে 5.3 কিলো প্যাসকেল। ওই যে একটু কমে আসে, এই কমে আসাটা কেন? যেহেতু আমি ওয়াটার ভেপার বাদ দিয়েছি। আবার আপনি এই মোড চেঞ্জ করে কিলো প্যাসকেল না, আপনি বের করতে পারেন মিলিমিটার অফ মার্কারি, সেট করা যায়, পার্সেন্ট ফর্মেও দেয়, কেপিএতেও দেয়, আবার মিলিমিটারেও দেয়। তো সুতরাং আপনি যদি মিলিমিটার অফ মার্কারি হিসাব করেন, ওই যে একই কথা, 750 থেকে আপনি ওয়াটার ভেপার 47 মিলিমিটার বাদ দিবেন, বাদ দিয়ে তারপর আপনাকে বের করতে হবে। আবার ডাইরেক্ট বের করা যায় 5.3 কিলো প্যাসকেলকে যদি আপনি 1 কিলো প্যাসকেল 7.5 মিলিমিটার অফ মার্কারি গুণ করেন তাহলে বেরিয়ে যাবে। কোনো হসপিটালে গিয়ে আপনি হয়তো দেখলেন যে সেখানে কিলো প্যাসকেলে দেওয়া আছে, নো প্রবলেম, আপনি 7.5 দিয়ে গুণ করে আপনি মিলিমিটার অফ মার্কারি দিয়ে বের করতে পারেন। এবং আপনি যদি চান তাহলে আপনি কত পার্সেন্ট এক্সপায়ার্ড কার্বন ডাইঅক্সাইড সেই ফর্মেও আপনি জেনে রাখতে পারেন। যেহেতু এখন এইগুলো এসে যাচ্ছে, সুতরাং আমাদের সব ফর্মেই ইটিসিও2 পরীক্ষাতেও সেভাবে দিতে পারে, সেভাবে আমাদের জেনে রাখা দরকার। তো এই যে পর্যন্ত আমরা আলোচনা করলাম, মোটামুটি পরিষ্কার হয়েছে নাকি এখানে কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে তাহলে আপনারা চ্যাটে গিয়ে দিতে পারেন, অসুবিধা নাই। এখানে আমাকে একজন লিখেছে ফুল স্ক্রিন করলে ভালো হবে, কিন্তু সরি আমি এটা করতে পারছি না, দুঃখিত। একটু কষ্ট করে আপনারা চালিয়ে নেন, আমি শিখে নেবো এরপর দরকার হয় কোথায় মাসুমের কাছে গিয়ে। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস আমাদের জানা থাকতে হবে যে at the same volume and pressure and temperature, যদি তাই হয় at the same volume, pressure and temperature contain the same number of molecules, এটা অ্যাভোগাড্রো হাইপোথিসিসের একটা মূল কথা। তো অ্যাভোগাড্রো হাইপোথিসিস আমরা চলে যাই, সেটা হচ্ছে যে ইকুয়াল ভলিউম অফ গ্যাসেস at equal temperature and pressure contains equal number of molecules। অর্থাৎ একটা অক্সিজেন সিলিন্ডার আমরা জানি, যেটা আমরা ব্যবহার করি ওয়ার্ডে, এগুলো হচ্ছে আপনার এফ টাইপ সিলিন্ডারের আপনার যে ভলিউম সেটা হচ্ছে 10 লিটার। তাহলে এই 10 লিটার বা 1 লিটার ভলিউম যদি আমি বলি, তাহলে টেম্পারেচার এবং প্রেসার যদি ঠিক থাকে তাহলে এই ভলিউম অফ গ্যাসের মধ্যে আপনার ইকুয়াল নাম্বার অফ মলিকিউল থাকবে। কতগুলো মলিকিউল? যদি 22.4 লিটার হয় তাহলে তার পরিমাণ হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, অর্থাৎ 1 মোল মলিকিউল, 1 মোল অক্সিজেন, 1 মোল হাইড্রোজেন এ কি দেয়? তার মধ্যে থাকে 6.023 ইন্টু 10⁻23 মলিকিউলস। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সাহেবের আবিষ্কার। তাহলে এ মোল 1 মোল at STP gives 22.4 liters। আমরা জানি যে মলিকুলার ওয়েট অফ অক্সিজেন ইজ 32, তাহলে 32 গ্রাম অক্সিজেন gives 22.4 লিটার। আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের বা নাইট্রাস অক্সাইডের molecular weight 44, সুতরাং 44 গ্রাম of nitrous oxide or carbon dioxide gives 22.4 liter of total 100% gas। আমরা molecular weight of আইসোফ্লুরেন, এখন আইসোফ্লুরেন নিশ্চয়ই আগামী পরীক্ষাগুলোতে খুব একটা প্রিয় সাবজেক্ট হবে, হ্যালোথেন অপসৃয়মান অথবা চলে গেছে, সুতরাং আইসোফ্লুরেন আগামী পরীক্ষাগুলোতে খুব গুরুত্ব বহন করবে। তার molecular weight হচ্ছে 184.5, তাহলে 184.5 গ্রাম of isoflurane gives 22.4 liter of 100% isoflurane। জানা থাকতে হবে, এগুলো পরীক্ষাতে আসবে, কোনো সন্দেহ নাই। তো এখন এই যে আমরা এতগুলো পড়লাম, এর একটা ক্যালকুলেশন এখন আমি আস্তে আস্তে আসছি। আমার অনুরোধ,
খাতা কলম থাকলে সবাই যেন খাতা কলমটা যার কাছে আছে নিয়ে নেয়, তাহলে তার বুঝতে সুবিধা হবে। ধরা যাক আপনি ওটিতে গিয়ে আইসোফ্লুরেন 1% ডায়ালে সেট করেছেন, এবং এটা এটা ধরা যাক টোটাল গ্যাস এত আমরা দেই না, কিন্তু অঙ্কটা করার সুবিধার্থে আমি 10 লিটার অর্থাৎ 6 লিটার নাইট্রাস 4 লিটার অক্সিজেন আপনি দিয়েছেন। আর এটা একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে আইসোফ্লুরেন হতে হবে, আইসোফ্লুরেন। এই আইসোফ্লুরেন আইসোফ্লুরেনের মলিকুলার ওয়েট হচ্ছে, আমি কত বললাম, 184.5। তাহলে কি পরিমাণে আইসোফ্লুরেন ব্যবহৃত হচ্ছে, এটা আমাদের হচ্ছে অঙ্ক। কারণ এই অঙ্কটা যদি আপনি আবার না বোঝেন, তাহলে মাসে কি পরিমাণে আপনার আইসোফ্লুরেন লাগবে, সারা বছরে কতখানি আইসোফ্লুরেন লাগবে, এটা আপনি হসপিটাল কর্তৃপক্ষকে বলতে পারবেন না। বলতে না পারলে সেটা নিশ্চয়ই পরে আপনাকে লজ্জায় পড়তে হবে যে আপনি তো হিসাব কিতাব কিছুই জানেন না দেখি। কিন্তু ক্যালকুলেশনটা কি করে হয় সেটা আগে আমরা দেখে রাখি। এখন দেখেন আমরা গ্যাস ফ্লো দিয়েছি 10 লিটার পার মিনিট, তাহলে 1 ঘন্টায় 600 লিটার অফ টোটাল গ্যাস ফ্লো। তাহলে 1% আইসোফ্লুরেন যদি 600 লিটারের মধ্যে থাকে, 1% মানে 100 লিটারে 1 লিটার, 600 লিটারে 6 লিটার। তাহলে 6 লিটার 100% আইসোফ্লুরেন আপনি 1 ঘন্টায় ব্যবহার করছেন। এইবার আপনি অ্যাভোগাড্রো হাইপোথিসিস অ্যাপ্লাই করেন। আমরা যে কথাটি বলেছি সেটা উল্টে দিয়েছি আমি, অর্থাৎ 1 মোল মিনস 184.5 গ্রাম। এটা হচ্ছে ল্যাবরেটরির কথা, 1 গ্রাম সমান 1 ml আমরা বলতে পারি। তাহলে 184.5 ml comes from 22 or gives 22 liter of vapor। তাহলে 22.4 লিটার 100% আইসোফ্লুরেন ভেপর আসে। আমি লাল কালি দিয়ে দিয়েছি গুরুত্বপূর্ণ কথাগুলোকে। 184.5 ml আইসোফ্লুরেন থেকে ঐকিক নিয়ম করি, 1 লিটার আসে 184.5 ডিভাইডেড বাই 22.4, 6 লিটার আসে 184.5 ভাগ 22.4 গুণ 6, কত এলো? 49.4 ml, বা আমরা বলতে পারি 50 ml। তাহলে 1 ঘন্টায় যদি আপনি 10 লিটার ফ্লো দেন, তাহলে আইসোফ্লুরেন ব্যবহৃত হয় 50 ml। আপনি যদি 5 লিটার ফ্লো দেন তাহলে 25 ml। আপনি যদি এখন লো ফ্লো সিস্টেম ব্যবহার করেন, সেখানে 1 লিটার ফ্লো দেন, তাহলে তাহলে বুঝতেই পারছেন 10 ভাগে 5 ml। যদি আপনি 2 লিটার ব্যবহার করেন টোটাল ফ্লো, তাহলে 10 ml। এই ক্যালকুলেশন গুলো কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেন, আমারও খুব প্রিয় জিনিস এগুলো জিজ্ঞাসা করা, যাতে করে একজন অ্যানেস্থেসিওলজিস্ট সে কতটুকু ব্যবহার করছে এই সম্পর্কে তার একটা ভালো ধারণা হয়। এই গেল আইসোফ্লুরেনের হিসাব। তাহলে বাকি রইল নাইট্রাস অক্সাইডের হিসাব। নাইট্রাস অক্সাইডের হিসাব, হ্যাঁ আমরা হ্যালো আইসোফ্লুরেনের মতো যেতে পারবো, কিন্তু তার আগে একটা কাজ করে নিতে হবে। আমরা জানি যে নাইট্রাস অক্সাইড থাকে সিলিন্ডারের মধ্যে, যখন খালি থাকে তখন তার বলা হয় টেয়ার ওয়েট, টেয়ার ওয়েট খালি ওজন। আর যখন ভর্তি হয়ে যাচ্ছে ওয়েট ইন ফুল, তখন সেটা হচ্ছে ফুল ওয়েট, তাতে কোনো সন্দেহ নাই, ফুল ওয়েট। এখন আপনি এই যে যখন ফ্যাক্টরি থেকে সিলিন্ডারটা এলো আর যখন গিয়েছিল, যখন পাঠিয়েছিলেন, তখন যদি আপনি ওজনটা, ওর গায়ে লেখা থাকে টেয়ার ওয়েট লেখা থাকে সিলিন্ডারের গায়ে, ওটা আবার অনেক সময় আমরা অস্কিতে বের করতে বলি, দেখান তো টেয়ার ওয়েট কত। তাহলে ফুল ওয়েট মাইনাস এমটি ওয়েট ইজ ইকুয়াল টু ওয়েট অফ নাইট্রাস অক্সাইড। আপনি যদি এমটি ওয়েট জানেন আর যদি ফুল ওয়েট জানেন, তাহলে আপনি বের করলেন টোটাল ওয়েট কত। ধরা যাক আমাদের যে সিলিন্ডারটা এসছে সেটা আমি পেলাম, খালি ওজন ছিল 10 কেজি আর ভর্তি ওজন ছিল 14.4 কেজি। তাহলে আমরা বুঝতে পারছি নাইট্রাস অক্সাইডের ওজন হচ্ছে 4.4
4 কেজি। 4.4 কেজি মানে হচ্ছে 4400 গ্রাম। বলার গ্রামে নেওয়ার কারণ হচ্ছে ওই যে মলিকুলার ওয়েট এক্সপ্রেসড ইন গ্রামস কত মোল বের করব, এইবার আমি অ্যাভোগাড্রো হাইপোথিসিস অ্যাপ্লাই করে দেবো। অ্যাভোগাড্রো হাইপোথিসিস বলছে যে 1 মোল গিভস 22.4 লিটার অফ নাইট্রাস অক্সাইড। আমি কথাটাকে 1 মোল মানে হচ্ছে 44 গ্রাম, তাহলে 44 গ্রাম ওজন করে যে নাইট্রাস অক্সাইড সে আমাকে দেয় 22.4 লিটার। ঐকিক নিয়ম, 1 গ্রাম দেয় 22.4 ডিভাইডেড বাই 44। আমার ওই সিলিন্ডারের মধ্যে আছে 4400 গ্রাম, তাহলে আমি টোটাল পাবো 22.4 ডিভাইডেড বাই 44 গুণ 4400, অথবা টোটাল 2240 লিটার। তাই বুঝলাম যে এই যে সিলিন্ডারটা এসছে যার ওজন হচ্ছে গ্যাসের সরি লিকুইডের ওজন, সেই নাইট্রাস অক্সাইড লিকুইড আমাকে দেবে ব্যবহার যখন আমি করছি গ্যাসিয়াস ফর্মে 22.4 লিটার। এখন জিজ্ঞাসা করা হয় যে এই সিলিন্ডারটা যদি আপনি 3 লিটার ফ্লোতে ব্যবহার করেন তাহলে কতক্ষণ চলবে? উত্তর সহজ, আপনি 2240-কে 3 দিয়ে ভাগ করেন তাহলে কত, আর আনুমানিক 700 700-750 মিনিট, 12 দিয়ে ভাগ করলে 6 ঘন্টা 6-7 ঘন্টা। অর্থাৎ আপনি বুঝতে পারেন যে দিনের শুরুতে যে নাইট্রাস অক্সাইড সিলিন্ডার যার মধ্যে এই পরিমাণে নাইট্রাস অক্সাইড লিকুইড রয়েছে সে আমাকে 3 লিটার ফ্লো ব্যবহার করলে 6-7 ঘন্টা, সরি 12 ঘন্টা, কারণ 60 গুণ 12 7200, 12-13 ঘন্টা চলবে। তাহলে আমার অনুরোধ থাকবে এই যে 4400 গ্রাম যে আমি হিসাব করলাম, আপনারা এটাকে 4000, 3000, 2000, 1000 গ্রাম এইভাবে বসিয়ে বসিয়ে অঙ্ক করে নেবেন। তাহলে এই হিসাবটা আপনার পোক্ত হবে, যাতে করে আপনি যে কোনো সিচুয়েশনে এটা বের করতে পারবেন যে ওর মধ্যে কতটুকু গ্যাসিয়াস ফর্মে আমি সাপ্লাই পাবো। তাহলে আমরা বলছিলাম যে ইউনিভার্সাল গ্যাস ল। ইউনিভার্সাল গ্যাস ল কেন? এই ইউনিভার্সাল গ্যাস ল ক্যান এক্সপ্লেইন বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল, গেল-সাক্স ল, all laws in a single। কি কারো কি ঘুম আসছে? আমি খুব সরি, তাহলে বোধহয় তার ইন্টারেস্ট আমি ড্র করতে পারছি না, এটা আমার একটা ব্যর্থতাই হবে। তো আমি মনে করবো যে তিনি যেন একটু মিউট করে দেন, কারণ অন্যরা তো যখন হাই তুলছে না তারা নিশ্চয়ই কিছুটা ফলো করতে পারছে। তাহলে ইউনিভার্সাল গ্যাস ল এটা বলা হয় পিবি ইজ ইকুয়াল টু এনআরটি। আমি আরেকটা কথা বলি, এটা কিন্তু টোটাল একটা স্বাধীন, যারা এখন পার্টিসিপেট করেছেন তাদেরকেও জোর করে বসিয়ে রাখেনি। আমি হাবিব এবং মাসুমকে অনুরোধ করব যে ওই মাইক্রোফোনটা একটু মিউট করে দেওয়ার জন্য। আপনি আপনাকে হোস্ট করা হয়েছে স্যার, হোস্ট পারবে হচ্ছে মিউট করতেছে। তাই? আচ্ছা, জি স্যার, তাহলে হোস্ট তুমি আপনি। ক্লাস ছাড়া, আচ্ছা ঠিক আছে, অল রাইট। আমি না মাঝে মধ্যে খবরে দেখে নেবো হ্যাঁ যে কার স্যার। মাইক্রোফোন অন করা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ মাসুম। ঠিক আছে, আসুন আমরা অগ্রসর হই। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা একটা অ্যানেস্থেটিক গ্যাস সিলিন্ডার যখন আমরা দেখতে চাই তখন কিন্তু আমাদের অনেক কাজে লাগে। কিরকম? একটা হচ্ছে যে ধরেন এই যে মাঝখানে তীব্র তাপ প্রবাহ গেল, এই তীব্র তাপ প্রবাহে সময় নাইট্রাস অক্সাইড সিলিন্ডার যদি কথার কথা কোনো হসপিটালের বারান্দায় রাখা হয়, এবং সেই ধরা যাক যশোর, যেখানে টেম্পারেচার উঠেছিল 42 ডিগ্রি, তাহলে এইটা কিন্তু সেই সময়ে আর ওর মধ্যে লিকুইড থাকার কথা না। লিকুইড থাকার কথা না কেন? লিকুইড থাকার কথা না, কারণ এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল টেম্পারেচারের ধারণা থেকে আমরা বুঝতে পারবো। সো ক্রিটিক্যাল টেম্পারেচার is a temperature above which a gas cannot be liquefied. A gas cannot be liquefied whatever pressure is applied upon it. সমস্ত পৃথিবী যদি চাপিয়ে দেন তাও আপনি করতে পারবেন না। তাহলে নাইট্রাস অক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার কত? নাইট্রাস অক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে 36.5 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং যখন টেম্পারেচার 42 ডিগ্রি, সেই 42 ডিগ্রি টেম্পারেচারে আপনি
যে নাইট্রাস অক্সাইড সিলিন্ডার বাইরে বারান্দায় রেখেছেন তার মধ্যে কিন্তু কোনো লিকুইড আর নেই। একইভাবে আমরা অক্সিজেন যেটা ব্যবহার করি, অক্সিজেনে কখনো লিকুইড হয় না। কেন হয় না? এই কারণে যে অক্সিজেনের ক্রিটিক্যাল টেম্পারেচার ইজ -119 ডিগ্রি সেলসিয়াস মাইনাস। সুতরাং সাধারণ তাপমাত্রায় অক্সিজেন কোনোদিনই লিকুইড থাকার কথা না। তাহলে হোয়াট ইজ ক্রিটিক্যাল প্রেসার? Critical pressure is the pressure at which a gas can be the pressure which is present at the critical temperature. Critical temperature এ আপনি যে প্রেসারটা পাচ্ছেন সেটাই হচ্ছে critical pressure। তাহলে আমাদের কিন্তু জানতে হয় অক্সিজেন, নাইট্রাস অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড এগুলোর ক্রিটিক্যাল প্রেসার কত এবং ক্রিটিক্যাল টেম্পারেচার কত। দেখেন নাইট্রাস অক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার বলেছি 36.5। আপনার বইপত্রে দেখবেন নাইট্রাস অক্সাইডের ক্রিটিক্যাল প্রেসার ইজ 72, এখানে 71.7 দেওয়া আছে, এটা 72 বার। আমরা ল্যাপারোস্কোপি সার্জারি গুলোতে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করি, এর ক্রিটিক্যাল টেম্পারেচার ইজ 31.1 এবং এই টেম্পারেচারে ক্রিটিক্যাল প্রেসার ইজ 73। এই দুটো আমাদেরকে কিন্তু খুব করে জানতে হয়। এবং ক্রিটিক্যাল টেম্পারেচার এবং প্রেসার যদি আমরা জানি, আমরা অনেকখানি এগিয়ে এসেছি ক্লাসে, তো তাহলে আমরা একটা জিনিস তখন এক্সপ্লেইন করতে পারবো, দ্যাট ইজ নোন অ্যাজ আইসোথার্ম। আইসো মানে এক, থার্ম মানে টেম্পারেচার। আইসোথার্ম কি কোথায় দেখবেন? আপনারা দেখবেন যে এই যে আমাদের দেশের টেম্পারেচার যদি গ্রাফ দেখতে হয় তাহলে এই ধরনের ছবি আপনি দেখতে পাবেন। তাহলে হোয়াট ইজ দিস? এ লাইন কানেক্টিং অ্যাট সেম টেম্পারেচার। বাংলাদেশে প্রত্যেক দিন এই ছবি আবহাওয়া দপ্তর তৈরি করে, আমরা হয়তো দেখি না, কিন্তু তারা তৈরি করে। সেটা আমরা আমাদের কাজে লাগাতে পারি। কোথায়? মেইনলি কাজে লাগে নাইট্রাস অক্সাইড, কারণ লাগে, কিন্তু আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোথায়। আইসোথার্ম হচ্ছে সিরিজ অফ গ্রাফস এট ভেরিয়াস টেম্পারেচার। যদিও আমরা এক টেম্পারেচার ভেরিয়াস সাইটস এই ফর্মেও আগে দেখেছি। তাহলে কি হয় আমরা একটু দেখি। এখানে দেখেন তিনটা আলাদা আলাদা টেম্পারেচার, 20 ডিগ্রি সেলসিয়াস, 36.5 ডিগ্রি সেলসিয়াস এন্ড 40 ডিগ্রি সেলসিয়াস। তিনটা টেম্পারেচারে নাইট্রাস অক্সাইডকে যদি কম্প্রেস করা হয় তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে সেটা আমরা একটু দেখে নিই। দেখেন নিচে 20 ডিগ্রি সেলসিয়াস, ইট ইজ ওয়েল বিলো দি ক্রিটিক্যাল টেম্পারেচার ফর নাইট্রাস অক্সাইড। তাহলে যদি চাপ আর ওয়াই অ্যাক্সিস শুরু করলেন তাহলে কি হবে? হবে এই আমরা জানি যে এই গ্যাস ক্যান বি লিকুইড। আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার এখন শোনা যাচ্ছে। যাচ্ছে আচ্ছা, যাচ্ছে। হঠাৎ আনস্টপ হয়েছিল। তাহলে দেখেন আপনি 20 ডিগ্রি সেলসিয়াস, ধরা যাক একটা শীতের দিন, আমাদের একটা ওটি যার টেম্পারেচার 20 ডিগ্রি আছে, অর্থাৎ ওয়েল বিলো 36.5 ডিগ্রি সেলসিয়াস। তখন যদি আপনি কম্প্রেস করেন তাহলে ইট উইল বি লিকুইফাইড। লিকুইফাইড হবে, ভেপার থাকবে, থাকতে 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 এটা আরো কম্প্রেসড হচ্ছে। এক সময়ে যতক্ষণ পর্যন্ত এটা টোটালটা লিকুইড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রেসার আপনার কিন্তু অত ওঠে না, 52 ব্যারে থেকে যায়। কিন্তু যেই মাত্র টোটালটা লিকুইড হয়ে গেল তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে একটু প্রেসার দিলে সিলিন্ডারের মধ্যে প্রেসার ট্রেমেন্ডাসলি বাড়তে শুরু করবে। অর্থাৎ এটা আমাদেরকে একটা কখনো এটা ফাঁকা রাখা হয়। যদি কোনো কারণে এটা কম হয়, কিন্তু যদি আপনি 36.5 ডিগ্রি সেলসিয়াসে কম্প্রেস করতে শুরু করেন, আমরা
জেনেছি যে এই টেম্পারেচার লিকুইড লিকুইড হবে, কিন্তু এখন কি দেখা যাচ্ছে? মাসুম, স্যার স্ক্রিন না শেয়ারটা কি স্যার বন্ধ? দেখা যাচ্ছে না স্ক্রিন বন্ধ শেয়ারটা দেখা করিনি, যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না তো। আমি আরেকবার করি। আবার নতুন করে ঢোকেন স্যার। হ্যাঁ, তাই মনে হচ্ছে। দেখি, আচ্ছা আরেকবার আমি নতুন করি। 1 মিনিট। এখন দেখা যাচ্ছে? যাচ্ছে স্যার, এখন কি আপনারা দেখতে পাচ্ছেন? পাচ্ছি। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, গুড গুড। আমি আর কিছু তিন দেখা চারটা 3-4টা স্লাইড আছে, শেষ হয়ে যাবে এখনই। তাহলে আমরা যে আলোচনা করছিলাম যে 36.5-এও কিছু পরিমাণে লিকুইড হবে, ভেপার থাকবে, তারপরে প্রেসার বাড়বে, কিন্তু কোনো কারণে যদি 40°C হয়, তখন ওই সিলিন্ডারের মধ্যে আর কোনো লিকুইড থাকে না, টোটালটা গ্যাসে পরিণত হয়, এবং প্রথম থেকেই দেখেন প্রেসার বাড়তে শুরু করে। এই যে জিনিসটা, এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য একটা নাইট্রাস অক্সাইড সিলিন্ডারে উপরে খালি রাখা হয়, অর্থাৎ কতটুকু ভর্তি করা হবে সেটা ওই কোম্পানি তারা গবেষণা করে নিয়েছে এবং তারপরেই ভর্তি করে। এই যে যে জিনিসটা তাকে বলা হয় ফিলিং রেশিও। ফিলিং রেশিও মানে হচ্ছে যে একটা সিলিন্ডারের মধ্যে কতখানি আমরা ভরবো। সেটা হচ্ছে যে mass of nitrous oxide in the cylinder divided by mass of water which would fill the cylinder। তার মানে নাইট্রাস অক্সাইড কতটুকু আছে আর পানি ভরলে কতটা নিতে পারতো, এইটা ভাগ করে বের করে ওরা। এবং ইউকেতে এই ফিলিং রেশিও হচ্ছে 0.65, অর্থাৎ যদি 10 লিটারের সিলিন্ডার বলি আমরা, তাহলে 6.5 লিটার জায়গা পর্যন্ত এটা ভর্তি করবে নাইট্রাস অক্সাইড দিয়ে। উপরের যে 3.5 লিটারের মতো জায়গা, 30.35 এরিয়া খালি রাখবে। আমাদের দেশে ফিলিং রেশিও হচ্ছে 0.67, 0.67, অর্থাৎ 67 ভাগ জায়গা ভর্তি করে আর উপরে 33 ভাগ জায়গা খালি রাখে। তাহলে আমরা একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসার, ফিলিং রেশিও। আর একটা হচ্ছে সুডো ক্রিটিক্যাল টেম্পারেচার। সুডো ক্রিটিক্যাল টেম্পারেচার অতটা কাজে লাগে না, কারণ এটা হচ্ছে যখন মিক্সচার অফ গ্যাস ব্যবহৃত হয় তখন সুডো ক্রিটিক্যাল টেম্পারেচারটা লাগে। কোথায়? এন্টোনক্সে। তা আমাদের এন্টোনক্সের ব্যবহার নেই, ইউরোপে আছে। সেক্ষেত্রে কি হয়, একটা টেম্পারেচার হয় যে টেম্পারেচারে এই নাইট্রাস অক্সাইড এবং অক্সিজেন আলাদা হয়ে যেতে পারে। আলাদা হয়ে গেলে কি হবে, প্রথম দিকে অক্সিজেন চলে আসে, পরে নাইট্রাস অক্সাইড আসে। ওদের দেশে আগে অনেক প্রেগনেন্ট লেডি এই এন্টোনক্স দিকে মারা যেত, কারণ ওই সুডো ক্রিটিক্যাল টেম্পারেচার যদি আহ না জানা থাকতো, না জানলে সমস্যা হতো। এই প্রথম দিকে অক্সিজেন, শেষের দিকে নাইট্রাস অক্সাইড, টোটাল নাইট্রাস অক্সাইড ইনহেল করতে গিয়ে হাইপক্সিয়া পেশেন্ট মারা যেত। তো এই যে সুডোক্রিটিক্যাল টেম্পারেচার, এটা সাধারণত হচ্ছে বেশ কম,
-5.5 ডিগ্রি সেলসিয়াস, এবং আহ, ভর্তির সময় প্রেসার কত সেটা একটা ফ্যাক্টর। তো তো সেই জিনিস আহ, একটা জিনিস, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। আরেকটা আছে, সেটা হচ্ছে যে পাইপ লাইনে যদি হয় টেম্পারেচার -30 ডিগ্রি সেলসিয়াস, অনেক ঠান্ডা সাইবেরিয়ার মতো, তবে 4.1 বারে এটা সেপারেশন হয়ে যেতে পারে। তো সেই জন্য যেহেতু গুরুত্বপূর্ণ না, কিন্তু জানা থাকা দরকার, কারণ আমাদের দেশের অনেক ছেলে মেয়ে তো এখন ইউরোপে যেতে আগ্রহী, তারা যাচ্ছে, একেবারে না জানা থাকাটা ঠিক হবে না। আর দুটো একটা স্লাইড আছে, তার মধ্যে একটা অ্যাডিয়াবেটিক চেঞ্জ। অ্যাডিয়াবেটিক চেঞ্জটা জানা দরকার কেন? অ্যাডিয়াবেটিক চেঞ্জ না জানলে কিভাবে অক্সিজেন এক্সপ্লোশন হয়, ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন, এটা মানুষটা বোঝা যায় না। তো অ্যাডিয়াবেটিক চেঞ্জ মানে কি? এটা হচ্ছে যে যখন কোনো গ্যাস এক্সপ্যান্ড করে, তখন তার এক্সপ্যানশনের জন্য টেম্পারেচার প্রয়োজন হয়। অথবা যদি কোনো গ্যাসকে আপনি অতি দ্রুত কম্প্রেস করেন, তাহলে কি হবে? এই দেখেন, একটা কম্পোনেন্ট বাড়া কমা হবে। তাহলে ভলিউম যদি সাডেনলি কম্প্রেসড হয় বাই প্রেসার, দেন দেয়ার উইল বি সার্জ অফ টেম্পারেচার। এই জন্যে যখন আপনি অক্সিজেন সিলিন্ডার, বিশেষ করে যেখানে সেন্ট্রাল সাপ্লাই নাই, আপনি হ্যান্ড হুইল অতি দ্রুত ওপেন করেন, সেক্ষেত্রে যদি ডিফেক্টিভ প্রেসার রিডিউসার থাকে, তার মধ্যে সাডেন সার্জ অফ প্রেসার হতে পারে, এবং সেই প্রেসার থেকে আগুন ধরে যেতে পারে। আমার জীবনে আমি এইরকম একটা ঘটনা একবার মাত্র দেখেছি, যে যে প্রেসার রিডিউসার, এখানে আগুন ধরে গেল। তাহলে কেন? অ্যাডিয়াবেটিক চেঞ্জের কারণে। তাহলে আমরা জানলাম যে যদি কোনো কারণে কোনো গ্যাসকে সাডেন কম্প্রেস করা হয়, তাহলে সেখানে একটা টেম্পারেচারে সার্জ হয়। আবার এই যে চেঞ্জ হয়, তাকে ব্যবহার করে ক্রায়োপ্রোব ব্যবহার করা হয়। আমরা জানি ক্রায়োপ্রোব দিয়ে ক্রায়োথেরাপি করা হয়, তাই না? তাহলে হয় এই যে যদি কোনো জায়গায় অতি দ্রুত আপনি একটা চিকন পাইপ দিয়ে গ্যাস বের করেন, সাডেন সর্ট অফ সাম সর্ট অফ গ্যাস লাইক নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, তাহলে ও যখন এক্সপ্যান্ড করে, তখন কিন্তু সে চারদিক থেকে প্রেসার নিয়ে যাবে, টেম্পারেচার নিয়ে যাবে। কেন? তাকে এক্সপ্যান্ড করতে গেলে টেম্পারেচার লাগে। এই টেম্পারেচার এত কমে যেতে পারে যে ইট মে লোয়ার ডাউন টু -70 ডিগ্রি সেলসিয়াস। এই যে হয়, আপনারা যদি খেয়াল করেন, ওটিতে যখন কাজ করবেন, তখন নাইট্রাস অক্সাইড সিলিন্ডার দিকে তাকাবেন, দেখবেন যে 4-5 ঘন্টা ব্যবহার করার পরে ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে যে কোন পর্যন্ত লিকুইড নাইট্রোজেন আছে। কেন? নাইট্রাস অক্সাইড আছে। নাইট্রাস অক্সাইড যখন এক্সপ্যান্ড করে, তখন তার টেম্পারেচার দরকার হয়। যদি আপনি টেম্পারেচার না দেন, তাহলে ইট টেক্স টেম্পারেচার ফ্রম ইটসেলফ, তাহলে ঠান্ডা হতে থাকে। ঠান্ডা হতে হতে কি হয়? ওই নাইট্রাস অক্সাইড সিলিন্ডারের গায়ে মিস্টিং হয়। একদম ক্লিয়ার বুঝতে পারবেন যে অর্ধেক আছে, বা নিচের দিকে 4/1 আছে। কিন্তু বেশিরভাগ এখানে যেটা মনে রাখা দরকার, যে এই টেম্পারেচারে কমে যাওয়ার কারণে তাহলে কি হয়, প্রোবটা -70 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। এত ঠান্ডা, এটা দিয়ে তখন অনেক ধরনের অপারেশন করা হয়, ছোটখাটো অপারেশন, যে অপারেশন অ্যানেস্থেসিয়ার প্রয়োজন পড়ে না, এবং অন্যান্য ট্রিটমেন্ট হয়, যেটা সম্পর্কে আমি হয়তো ডিটেল জানি না। তাহলে ছবিটা দেখা যাচ্ছে যে গ্যাস সিলিন্ডার, প্রেসার রেগুলেটর, একটা ক্যাপিলারি টিউব, আরেকটা প্রোব, ইনফর্ম অফ এ নাইফ, আর কন্ট্রোল ভার বাড়ানো কমানো। আলটিমেটলি কি হচ্ছে, এখানে টেম্পারেচার হচ্ছে -70 ডিগ্রি সেলসিয়াস, and that is being used for different procedures. মোটামুটি যদি আমরা গ্যাস লক সম্পর্কে বলতে চাই, তাহলে আমাদের দৈনন্দিন কাজ এবং আহ, পড়াশোনা অথবা পরীক্ষা, সবকিছুর জন্য এই গ্যাস লজ যেটুকু আমি আলোচনা করলাম, এইটুকু যথেষ্ট বলে মনে হয়। তো আমার মনে হয় যে একটা টপিক আমরা ঠিক 1 ঘন্টা না হলেও 50-52 মিনিটে শেষ করেছি। আজকে কি আমরা এখানেই থামবো? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন স্যারকে। হ্যাঁ, টপিকটা এখানে শেষ হচ্ছে, প্রশ্ন জি জি, প্রশ্ন নাই স্যার। সামনের বিশ্বদের তাহলে আমরা আরেকটা টপিক সামনের ফিজিক্সের। যদি ক্লাস হয়, তাহলে আমি দুটো টপিক সেভাবে সাজিয়ে দেব।
জি যাতে স্যার, দুটো টপিক শেষ করা যায়। এইভাবে সামনের বিষয় 4টা ক্লাসে যদি আমরা 7 থেকে 8টা চ্যাপ্টার পড়িয়ে দিতে পারি, বাকিটা স্টুডেন্টরা নিজেদের কলেজেও তো সেখানে পড়াশোনা হয়, তারা বাকিটা কমপ্লিট করে দিতে পারবে। শোনেন, ফিজিক্সে কিন্তু গ্যাস লটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন থাকবেই। ফিজিক্স হোক, এফসিএস ফার্স্ট পার্ট হোক, যে কোনো জায়গায় কিন্তু ফিজিক্সটা খুব গুরুত্বপূর্ণ এবং গ্যাস লর বাইরে কোনো কোশ্চেন হবে না, গ্যাস ল থাকতেই হবে। অর্থাৎ গ্যাস লর আপনাদের কনসেপ্ট যদি আজকে আমাদের ভিডিও রেকর্ডিং থাকবে, এটা দরকার রেকর্ডিংটা দেখবেন এবং সামনের ক্লাসে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে স্যারকে করতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। ঠিক আল্লাহ আছে হাফেজ। হাবিব, থ্যাংক ইউ, আমরা এখানে জি শেষ স্যার, করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।